দেখো, রুটিনে যেমন আছে সে অনুযায়ী শুরু করছি। এবার আজকে যেহেতু ক্লার্কশিপের রেজাল্টও দিয়েছে, তো ক্লার্কশিপও নিশ্চয়ই অনেকেই কোয়ালিফাই করেছো, ঠিক আছে, পাস করেছো, তো ক্লার্কশিপটাও করতে চাইছো, সেই কারণের জন্য আমি দুটোই মানে এই দুটোর ব্যাপারটাই বলে দিচ্ছি, মানে ডব্লিউপিএসআই কেপিএসআই ইংলিশ, সেই সঙ্গে হচ্ছে ক্লার্কশিপের ইংলিশের প্রিপারেশন ব্যাপারটা বলছি, এবং সেই সঙ্গে আজকে হচ্ছে রিপোর্ট রাইটিং করাবো ফার্স্ট। যেদিনকে যে টপিকটা, যে সাবজেক্টটা থাকছে সেই টপিকটা নিয়ে আলোচনা করছি। তো দেখো যে ইংলিশ যেটা, সেটা হচ্ছে 50 নম্বর থাকছে ডব্লিউপিএসআই কেপিএসআই তেও, এবং হচ্ছে ক্লার্কশিপের পরীক্ষাতেও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রিপোর্ট রাইটিং যেটা ডব্লিউপিএসআই কেপিএসআই, এটা বারবার অনেকবারই বলেছি, তো আর একবার বলে দিচ্ছি, যে প্রিভিয়াস ইয়ারের প্যাটার্নে যদি হয়, প্রিভিয়াস ইয়ার বলতে 2020 সালের পর্যন্ত, মানে 2019-এর রিক্রুটমেন্টে 2020 সালে যে পরীক্ষা হয়েছিল সেই নিয়মে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে রিপোর্ট রাইটিং এর ইংলিশের মান যেটা ছিল সেটা হচ্ছে 15। তারপরে মাঝে একবার হলো 10 নম্বর, তাও আবার পেশির সঙ্গে কি হলো, অথবা, ঠিক আছে, হয় রিপোর্ট করো অথবা পেশি করো। তারপর হচ্ছে কি, যে ট্রান্সলেশনে আগে দিত, যদি থাকে আগের নিয়মে হয় তাহলে প্যারাগ্রাফ হবে এবং হচ্ছে 15 নম্বর থাকবে। এখনকার নিয়মে লাস্ট যে নিয়মটা হয়েছে সেখানে আবার 20 নম্বর দিয়েছে, ট্রান্সলেশনে ওয়ান লাইনার দিয়েছে, মানে 10টা সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সকে ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ করার জন্য 20 নম্বর। মানে বাংলাতেও ইংরেজিতে সেম একই জিনিসই 20 20 রাখা হয়েছে। তো আগের ফরম্যাটে যদি হয়, আগের ফরম্যাটে এখনকার ফরম্যাটের পার্থক্যটা কি, সেটা হচ্ছে আগের যে রিপোর্ট রাইটিং এর টপিক সেইগুলো একটু পরিবম্বর টপিকের ছিল। যেমন একবার দিয়েছিল যে তোমার ওল্ড এজ হোমে যাওয়ার যে এক্সপিরিয়েন্স, সেই ব্যাপারটা নিয়ে লেখো। কেপিএসআই এরকম একটা ছিল যে গ্রিন হাউস এফেক্ট নিয়ে লেখা। আবার হয়েছিল যে ইনক্রিজিং অফ বই পড়া বা এই সমস্ত প্রবণতা কমে যাচ্ছে, মানে একটু গম্ভীর টপিক ছিল। 2020 সাল বা তারপরে ডাব্লিউবিএসআই কেপিএসএ যে দিয়েছিল সেগুলো সোজা সাপটাই ছিল। মানে লাস্ট হচ্ছে যেমন একটা তোমার টোকিও তে যে ভূমিকম্প হয়েছিল, আর্থকোয়েক, ডেইলি নিউজ পেপার যেটা বলছে তার উপরে ছিল একবার ওই। তারপরে বাঘ লোকালে ঢুকে পড়েছিল সুন্দরবনে, কিভাবে ধরা হয়েছিল এই ব্যাপারটা নিয়ে দিয়েছিল। মানে পার্থক্যটা বলতে রিপোর্ট রাইটিং এর টপিক আছে তো সেরকম। এবার ব্যাপারটা হচ্ছে আমাকে মানে সব ধরনের প্রস্তুতি রাখতে হবে, এবং মনে হচ্ছে যে ওই প্রিভিয়াস নিয়মে, আগের নিয়মে হওয়া উচিত। ইংলিশ গ্রামার যেটা, এটাও আগে থাকতো 10 নম্বর, এখন লাস্ট দুবার দিয়েছে 20 নম্বর। এবার দেখো, একটা 50 নম্বরের রিপোর্ট এই পরীক্ষার ক্ষেত্রে ডেসক্রিপটিভে, সেটা কোনোদিনই 20 নম্বরে গ্রামার করা যায় না, এটা হচ্ছে একটা প্যাটার্নের বাইরে। তারপরে এই যে রিপোর্ট এবং প্রেসি দুটোই তো কম্পালসারি হওয়া উচিত। তো কিভাবে একটা বোর্ড কোশ্চেনের সময় রিপোর্ট অথবা প্রেসি করতে পারে? তো যাই হোক, সেই কারণে যেন মনে হচ্ছে যে ওই আগের যে নিয়ম সেই নিয়মে ফরম্যাটেই হওয়ার সম্ভাবনা বেশি, ওই নিয়মেই হবে। অর্থাৎ রিপোর্টও তোমাকে পড়তে হবে, প্রেসিও পড়তে হবে, আর ইংলিশ গ্রামারটা হয়তো কমিয়ে দেওয়া হবে। এবার ক্লার্কশিপের ব্যাপার কি, ক্লার্কশিপের হচ্ছে তিনটেই টপিক আছে, শুধু হচ্ছে রিপোর্ট, প্রেসি আর হচ্ছে ট্রান্সলেশন। রিপোর্ট, প্রেসি এবং হচ্ছে ট্রান্সলেশন। তো রিপোর্ট রাইটিং এ কত থাকবে, রিপোর্ট রাইটিং এ থাকবে 15 নম্বর, প্রেসি রাইটিং এর এখানে 15 নম্বর থাকে, আর ট্রান্সলেশন এখানে কত নম্বর থাকে, 20 নম্বর থাকে। এখানে কোনো ইংলিশ গ্রামার থাকে না। কিন্তু দেখো, যে গ্রামার পার্টের যে ব্যাপারটা, শুধু গ্রামার নাম্বার পাওয়ার জন্য তো নয়, বেসিক গ্রামার, যেমন হচ্ছে তোমাকে টেন্স, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ, এই জিনিসগুলো শিখতে হবে হচ্ছে তোমার ইংলিশ যে রাইটিং সেটাকে ডেভেলপ করার জন্য, অর্থাৎ রাইটিং স্কিলে ইমপ্রুভমেন্ট আনার জন্য সেগুলো শিখতে হবে। আবার এই জিনিসগুলো শিখলে পরে তোমার ডব্লিউপিএসআই কেপিএসআই ওখানেও যে 10 নম্বর থাকবে সেখানেও তুমি হেল্প পাবে। এবারে ইংলিশ গ্রামার এর মধ্যেও কি আসে না আসে, মানে এক একবার কিন্তু এক এক রকম এসেছে, ঠিক আছে, ইংলিশ গ্রামার পার্ট যেটা থাকবে সেটা এক একবার কিন্তু এক এক রকম এসেছে। তো এই গ্রামার পার্টের মধ্যে এই জিনিসগুলো তুমি করতে পারো। সেটা 1 নম্বর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। আগে যেটা থাকতো সিনোনিম অ্যান্টোনিম থেকেই 5টা থাকতো, আর হচ্ছে ইডিয়াম ফ্রেজ এখান থেকে 5টা, এই 10 নম্বর হতো। পরে একবার ওয়ান ওয়ার্ড দিয়েছিল, ভয়েস চেঞ্জ দিয়েছিল, এই সমস্ত জিনিস দিয়েছিল। তাই সেই কারণের জন্য বলবো যে সেন্টেন্স এরর বা এরর কারেকশন, যেটা এখনো পর্যন্ত এই টপিকটা কোনোবার দেয়নি, যেটা মিসলেনিয়াস এর ক্ষেত্রেও থাকে, যে ভুল সেন্টেন্স দেওয়া থেকে সেটাকে রিরাইট করে লিখতে হয়। তো এই টপিকটা পড়ার সম্ভাবনা আছে প্রবল। প্রিপোজিশন থেকে দিয়েছিল মনে হয় এর আগে কোশ্চেন। তো প্রিপোজিশন থাকতে পারে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ
সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড এই জিনিসটা থাকতে পারে। সেই সঙ্গে ভয়েস চেঞ্জ দিয়েছিল বলে আবার দেবে না তা নাও হতে পারে, ন্যারেশন চেঞ্জও তোমাকে দিতে পারে। ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ এই জিনিসটাও তোমাকে করে রাখতে হবে, আমি করিয়ে দেবো, অসুবিধা নেই, করে দেবো। তবে ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা এবার পরপর যেহেতু এর আগে আসেনি, এটাই প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, এবার আসার। ইডিয়াম ফ্রেজ দিয়ে 5 নম্বর, এটা প্রবল সম্ভাবনা রয়েছে, একরকম ধরে রাখতে পারে যে আসবে। ইংলিশ পার্ট দেখো, যদি ডব্লিউপিএসআই কেপিএসআই যদি প্রিভিয়াস প্যাটার্নের মতো ওরকমই হয়ে যায়, যে ট্রান্সলেশনটা যদি গ্রামার ওই প্যারাগ্রাফের মতো হয়ে যায় বা রিপোর্ট পেজ যদি হয়ে যায়, তাহলে একটা জিনিস হচ্ছে যে এসআই এবং ক্লার্কশিপের ইংলিশ প্রিপারেশনটা নিয়ে আলাদা করে কোনো স্ট্র্যাটেজি নেওয়া দরকার নেই, একটাই সেম স্ট্র্যাটেজিতেই করতে হবে প্রিপারেশন, মানে একটা প্রিপারেশনেই তোমার ইংলিশটা কভার হয়ে যাবে, একটা প্রিপারেশনে ইংলিশটা কভার হয়ে যাবে। তবে ক্লার্কশিপ যেহেতু মাধ্যমিক লেভেলের পরীক্ষা, এসআই যেহেতু গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, সেই কারণে যেন ক্লার্কশিপে একটু গুরুগম্ভীর টপিক হওয়ার সম্ভাবনা প্রবল কম। মানে নর্মালি যেগুলোকে আমরা ডেলি নিউজ পেপার বলি, অর্থাৎ ডেলি নিউজ পেপার বলতে যে একটা স্টর্ম, ঝড় সংক্রান্ত বা রোড অ্যাক্সিডেন্ট বা হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট বা হচ্ছে ফ্লাইট অ্যাক্সিডেন্ট বা ফ্লাড, বন্যা, এই রকম ধরনের পড়ার সম্ভাবনা বেশি ক্লার্কশিপে। এবং সেই সঙ্গে অবশ্যই এসআই তো বটে, কিন্তু এসআই বললাম এইগুলোর বাদ দিয়ে হয়তো একটু ঊর্ধ্বে যেতে পারে, যেটা আগে হয়তো এরকম দিয়েছে। অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে পড়ছে ট্রি প্ল্যান্টেশন, গার্বেজ ক্লিনিং, লিটারেসি ক্যাম্পেইন, ড্রাগ অ্যাডিকশন, প্লাস্টিক ব্যান। মানে এগুলো হচ্ছে কি যে সচেতনতা অভিযান, এই সমস্ত জিনিসই অবশ্যই পেয়ে যাবে, সব লাইভে না করানো সম্ভব হলেও আনসার পিডিএফ পেয়ে যাবে। ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া বা মোবাইল, ইন্টারনেট, গেম সংক্রান্ত। এনভায়রনমেন্টালের মধ্যে হচ্ছে এয়ার, সাউন্ড পলিউশন, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং। আর কিছু মিসলেনিয়াস টাইপের আছে, যেমন সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ, ওই যেটা বললাম রিডিং হ্যাবিট, যদি এটা একবার পড়েছে সেই ক্ষেত্রে তো তা অন্যভাবে হয়তো দিতে পারে একটু ঘুরিয়ে। তারপরে ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ বা হচ্ছে ট্রাভেলিং, এরকম টাইপের। এবং এটাই যে ফাইনাল, মানে এটা একটা গদে বাঁধা, মানে বললাম যে এই টপিকগুলো তোমার করতে হবে, এই টপিকগুলো করলে যেভাবেই হোক না কেন তুমি অবশ্যই অন্য টপিকগুলো করতে পারবে। এবার আস্তে আস্তে যদি যখন দেখবো পরে এর সঙ্গে আরো অ্যাড হবে, ঠিক আছে, এ নিয়ে সমস্যা নেই। মানে রিপোর্ট রাইটিং আশা করি কমন পেয়ে যাবে, মানে সেরকম ভাবেই করানো হয় পেয়ে যাবে। এখানে তারা আবার লিখে দিয়েছে দেখে নাও, ইংলিশ গ্রামার গুলো কি কি করতে হবে: ইডিয়াম ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, তারপরে হচ্ছে সেন্টেন্স এরর, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, প্রিপোজিশন, এই কটা করবো আমরা 10 নম্বরের গ্রামার পাওয়ার না মার্কস পাওয়ার জন্য। এবার যে ব্যাপারটা আসি, সবাই প্রথমে যখনই জয়েন করেছে এসআই এর ক্ষেত্রে একটা জিনিসই সবাই বলে যে দাদা আমার ইংলিশে উইক, ঠিক আছে, সবাই, যে হচ্ছে ইংলিশটা আমার খুবই উইক, ইংলিশে কিছুই নিজের সেন্টেন্স তৈরি করতে পারি না, কি করব। আমাদের হাতে যেহেতু সময় খুবই কম, সেই কারণে সরাসরি ডাইরেক্ট আমাকে কিন্তু রিপোর্ট রাইটিং বা হচ্ছে প্রেসি রাইটিং, তারপরে ট্রান্সলেশন, ওই জায়গাতে ঢুকে যেতে হবে। এবার ফ্রাইডে বা হচ্ছে সানডে, এই দুটো যে ডেট আছে, সেই ডেটে প্রত্যেক ফ্রাইডে বা সানডে হয়তো নাও হতে পারে, কিন্তু আমি অবশ্যই যখন সময় পাবো আগে তোমাদেরকে জানিয়ে রাখবো। সেখানে যে বেসিক ইংলিশের ক্লাসগুলো, বেসিক ইংলিশ বলতে তোমাকে সবার প্রথমে টেন্সকে জানতে হবে, কারণ হচ্ছে কোন ওই সেন্টেন্সটাকে কোন টেন্সে লিখবে। আর তার আগে অবশ্য ভোকাবুলারি স্টক, তোমার মধ্যে যদি ওয়ার্ড স্টকই যদি না থাকে তাহলে তো হবেই না কিছু, ভোকাবুলারি স্টকটা লাগবে। তারপর হচ্ছে টেন্স, যে কোন টেন্সে লিখবে সেই টেন্সের সঠিক ফরম্যাট। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে তোমাকে সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার করার গঠন শিখতে হবে, যার জন্য সিম্পল সেন্টেন্স তৈরি করার জন্য জিরান্ড, পার্টিসিপেল আর হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার জানতে হবে। জিরান্ড, পার্টিসিপেল আর হচ্ছে ইনফিনিটিভ। কেউ যদি মনে করে যে শুরু করে দিতে পারবে গ্রামার থেকে বা এই জায়গাটা বললাম, সে শুরু করে দিতে পারো, কিন্তু মনে হয় যে নিজে খুঁজে শুরু করে ভাব বুঝতে অনেক টাইম লেগে যাবে। আমি অবশ্যই দেখবো, মানে যতটা পারা যায় এটুকু তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে ইংলিশে যে যতই কাছে আসে না কেন, অন্তত পক্ষে 20-25 নম্বর পাইয়ে দেওয়ার মতো, 50% নাম্বার পাওয়ার মতো অবশ্যই তৈরি করে দেবো। এটা আমি বললাম যে একদম অ্যাভারেজ ক্যান্ডিডেট, অ্যাভারেজ মানে, আর যারা ভালো আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই 35-40 কোনো ব্যাপার না, ইংলিশে অবশ্যই পাওয়া যাবে। আমাকে সবসময় টার্গেট রাখতে হবে যে হচ্ছে ইংলিশ আর বেঙ্গলি এই যে পার্টটা আছে,
ইংলিশে আমি 30 নম্বর ধরলাম, আর বেঙ্গলি পার্টের মধ্যে 40 নম্বর ধরলাম। এই 7 নম্বর যদি কম হয়ে যায় তাহলে কিন্তু এটুকু জানো যে মেরিট লিস্ট থেকে তুমি একটা পিছিয়ে পড়ছে, এবং সেটা সহজে পাওয়া যাবে, সেটা সহজে পাওয়া যাবে অবশ্যই। তাহলে এই হচ্ছে ফরম্যাট। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার রিপোর্ট রাইটিং। তাহলে রিপোর্ট রাইটিং এর টপিক বললাম তোমাকে। এবার হচ্ছে চলে এসো, এখানে আরো কিছু টপিক টপিক দেওয়া আছে, যদি মনে হয় যে এখানে এক্সট্রা কিছু আরো টপিক ঢুকছে তাহলে এর সঙ্গে অ্যাড করে দেবে। যেমন আর্থকোয়েক স্টর্ম অলরেডি বলে দিয়েছি, এগুলো বলে দিয়েছি, এনভায়রনমেন্টাল হিস্ট্রি, ট্রি প্ল্যান্টেশন, এগুলো বলে দিয়েছি। এখানে একটা যেমন ঢুকেছে জিনার টাইগার ক্যাচিং, মানে ওই একবার যেটা বাঘ সিমলিপাল, উড়িষ্যার সিমলিপাল থেকে চলে এসেছিল, মানে এই যেমন এই টোকিও, ওটা হচ্ছে রিসেন্ট ঘটনা। তারপরে হচ্ছে ওই যে এর আগে যেটা দিয়েছিল যে রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাটাক ইনোভেশন, সুন্দরবনের গোসাবাদে ঢুকে পড়েছিল। তো এইগুলো কি হচ্ছে, রিসেন্ট ঘটনা ঘটেছিল, সেই নিউজ পেপার থেকে কিন্তু তোলা হয়েছে। তো সেই হিসেবে সেই কারণে জিনার টাইগারটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে হচ্ছে চন্দ্রযান-3 এবং আমেদাবাদ ফ্লাইট অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, আমেদাবাদ ফ্লাইট অ্যাক্সিডেন্ট, এবং যে যে ট্রেন দুর্ঘটনাগুলো হয়েছে তোমার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা, করমণ্ডল, ঠিক আছে, এই ট্রেন দুর্ঘটনাগুলো, এগুলোও কিন্তু কারেন্ট টপিকের মধ্যে তোলা হতে পারে। তো দেখো যে রুলস অফ রিপোর্ট রাইটিং, অর্থাৎ নিয়ম। প্লিজ মাইক বন্ধ করো, মাইকগুলো বন্ধ করো। হ্যাঁ, তাহলে যে রিপোর্ট রাইটিং এ দেখো যে একটা রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হবে। তো 1 নম্বর যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিভ এ কন্টেক্সচুয়াল টাইটেল। কন্টেক্সচুয়াল মানে হচ্ছে প্রাসঙ্গিক, যে সবার প্রথমে যেটা তোমাকে একটা তাৎপর্যপূর্ণ শিরোনাম ভাবতে হবে। তবে এই জিনিসটা দেখবে যে খুব একটা যেন ড্রামাটিক্যাল না হয়। আমাদের নর্মালি যেগুলো নিউজ পেপারে পাবলিশ হয়, অনেক সময় কি হয় যে একটু ওই নাটকীয় ভাবে লেখা হয়, ঠিক আছে, সেই রকম ড্রামাটিক্যালি কম্পিটিটিভ লাইনে করতে হবে না। যে টপিকটা নিয়ে তোমাকে লিখতে দেবে সেই টপিকটাই যেন উপরে বোঝা যায়, মানে সেই টপিকটাই থাকবে লেখা, অন্যভাবে নয়। যেমন ছোট একটা এক্সাম্পল দিই, যদি তোমাকে বিজ্ঞাপন প্রসঙ্গে লিখতে দেওয়া হয়, তো ধরো দাঁড়িয়েছিলাম গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বলে এরকম ভাবে নাটকীয় ভাবে শুরু করা দরকার নেই। ওই বিজ্ঞাপনের প্রভাব বর্তমান সমাজে বলেই টাইটেল বা হচ্ছে শিরোনাম দেবে। প্লেস অ্যান্ড ডেট, এই প্লেস অ্যান্ড ডেটের ব্যাপারটা মনে রাখতে হবে যে যদি তোমাকে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনটা দিয়েছিল যে সুন্দরবনের গোসাবাতে বাঘ ঢুকে গেছিল বলে, সেখানে প্লেস তোমাকে সুন্দরবন দেওয়া মানে দিতে কোনো অসুবিধা নেই। বা হয়তো যেটা টোকিও অলিম্পিকে, মানে এই সরি টোকিওতে আর্থকোয়েক ঘটেছিল, সেখানে টোকিও জায়গা নাম দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে এরকম বলা হয় যে, যেমন ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আজকে পড়াবো, সেটা এসআই এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট রয়েছে। ফায়ার অ্যাক্সিডেন্ট নিয়ে, ফায়ার অ্যাক্সিডেন্ট যে হচ্ছে অগ্নিকাণ্ড নিয়ে একটা দেওয়া হয়েছিল, যে একটি অগ্নিকাণ্ড নিয়ে একটা ফ্যাক্টরিতে, মানে একটা ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড হয়েছিল, সেই ব্যাপার নিয়ে রিপোর্ট রাইটিং লিখতে হবে। ডেইলি নিউজ পেপার রিপোর্ট রাইটিং এ লিখতে হবে। আম, তার কারণ কি, তারপরে হচ্ছে ক্ষতিকর প্রভাব, বা হচ্ছে কিভাবে ফায়ার ফাইটার আগুনের নিয়ন্ত্রণ আনে, এইরকম টপিক দিয়েছিল। আর কিছু তোমাকে কিছু বলে দেয়নি, যে কোথায় হয়েছিল, কটার সময় হয়েছিল, কিভাবে হয়েছিল, বাকি কিছু বলে দেয়নি। তো এই প্লেস আর ডেটের ব্যাপারটা, এটাই অনেকের কনফিউশনে থাকে। তাই হচ্ছে যদি কোশ্চেনে প্লেস বলে দেওয়া থাকে, যে সত্যি বা রিয়েল ঘটনা, বা হয়তো বলে দিল যে এই জায়গাতে হয়েছে অমুক, তাহলে সেই ক্ষেত্রে সেই প্লেসের নাম দেবে। যেমন সুপারভাইজারে যে একটা পরীক্ষা হয়েছিল, সুপারভাইজারে সেখানে 50 নম্বর ইংলিশ ছিল, ডেসক্রিপটিভ, ওয়্যারলেস সুপারভাইজার। সেখানে দেখলে বর্ধমানের পানাগড়ে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে সেখানে বর্ধমান নাম দেবো আমি, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া যদি না বলে তাহলে সেই ক্ষেত্রে প্লেসের জায়গায় XYZ ইউজ করো। আর ডেটের জায়গায় যদি ডেট না থাকে তাহলে হচ্ছে যেদিনকে দেবে, আজকে যদি লিখি আজকের ডেট দেবে, যেদিনকে পরীক্ষা দেবে পরীক্ষার ডেট হিসেবে লিখো, যে গতকাল হয়েছে সেরকম ভাবে লিখো। আর যদি তোমাকে ওখানে ডেলি নিউজ পেপারে যদি সমস্ত পয়েন্ট তুলে দেওয়া থাকে, ধরো দেখা গেল যে 13ই এপ্রিল, 14ই এপ্রিল ঘটনা ঘটেছে, ওটাতেই বললাম যে 14 এপ্রিল 2024 ওখানে ডেট দেওয়া আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে 15 তারিখে পাবলিশ পাবে, তাহলে 15 তারিখের আমাকে ডেট দিয়ে লিখতে হবে। এই ব্যাপারটা শুধু একটু খেয়াল রাখতে হবে। তাহলে প্লেস ডেট গেল। 3 নম্বর হচ্ছে ডেসক্রাইব এন্টায়ার দ্য ফ্যাক্ট ইন ফার্স্ট প্যারাগ্রাফ ব্রিফলি। মানে ডেসক্রাইব এন্টায়ার দ্য ফ্যাক্ট, মানে পুরো ফ্যাক্টটা, বিষয়বস্তুটাকে ফার্স্ট প্যারাগ্রাফে ব্রিফলি, সংক্ষেপে বলে দাও, আলোচনা বলে দিতে হবে। ধরো রোড এই ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, তাহলে কি বলতে হবে,
যে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা ঘটেছে এতটার সময় গতকাল এই স্টেশনের কাছে এতজন মানুষ মৃত্যু হয়েছে, ওই প্রথমটা পুরোটা ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যেই তোমাকে বলে দিতে হবে। মানে একজন রিডার, একজন পাঠক যেন শুধু প্রথম প্যারাগ্রাফ পড়েই ঘটনাটার পুরোটা যেন বুঝে যায়, বা 70-80% যেন বুঝে যায় যে হ্যাঁ এই ঘটনা হয়েছে, এতজন মারা গিয়েছে, এতটা সময় ঘটেছিল এই ব্যাপারটা। এটাই হচ্ছে নিয়ম, যে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে ব্রিফলি পুরোটা বলতে হবে। ইন সেকেন্ড প্যারাগ্রাফ রাইট ডাউন দ্য ডিটেলস অফ দ্য টপিক, সেই টপিকটা সেকেন্ড প্যারাগ্রাফে ডিটেলসটা বলতে হবে। ইন থার্ড প্যারাগ্রাফ, ফটোগ্রাফ হয়ে গেছে, প্রিকশন আর মেজার টেকেন শুড বি গিভেন, অর্থাৎ কোনো ব্যবস্থাপনা কি নেওয়া হয়েছিল বা তারপরে কি করা হয়েছিল সেই ব্যাপারটা। যদি ডেলি নিউজ পেপার টাইপের বা অ্যাক্সিডেন্টাল টাইপের এরকম হয়, যদি রোড অ্যাক্সিডেন্ট বলে, ধরো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে তারপরে হয়তো বলে সেখানে পুলিশ প্রশাসন পৌঁছেছে, ডিজিটাল ডিজিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে, মানে সিগন্যালে, ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা হয়েছে কম্পিউটারাইজ পদ্ধতিতে, বা সেখানে অতিরিক্ত আরো পুলিশ মোতায়েন করা হয়েছে, এরকম। যদি আর্থকোয়েক সম্পর্কে থাকে, তাহলে আর্থকোয়েক সেটা বলতে হবে যে আহ, যারা সেফটি ইয়েতে থাকে, সিভিল ডিফেন্সে থাকে, তারা গিয়ে সব উদ্ধার কার্য করেছে, কি হয়েছে, জনসাধারণকে কোথায় কি সরিয়ে নেওয়া নিয়ে যাওয়া হয়েছে, বিকল্প ব্যবস্থা কি করা হয়েছে সেটা। যদি তোমার এসে টাইপের মতো হয়, যেমন সোশ্যাল মিডিয়া বা এরকম টাইপের নিয়ে যদি থাকে, তাহলে যেটাকে আমরা কনক্লুশন বলি, উপসংহার দেওয়া, সেই উপসংহার দেওয়া। ওয়ার্ড লিমিট যেটা লিখেছে দেখো, যে 100 থেকে 150, যদিও একটা রিপোর্ট রাইটিং এর স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিমিট, একটা রিপোর্ট রাইটিং এর স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিমিট হচ্ছে 150, ঠিক আছে, হচ্ছে 150, যেটা মিসলেনিয়াসে বলে, ডব্লিউবিসিএস এও বলে। না, মিসলেনিয়াসে মাঝে মাঝে 200টা ওয়ার্ড বলে, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিমিট হচ্ছে 150। ক্লার্কশিপের ক্ষেত্রে কোনো ওয়ার্ড লিমিট বলে দেয় না। এসআই এর ক্ষেত্রে এর আগেবার যেমন 100টা ওয়ার্ড বলেছিল, তাই চেষ্টা করতে হবে সবসময় যাই হোক 100 থেকে 150টার মধ্যে আমি লিখবো। ক্লার্কশিপের ক্ষেত্রে তার 110-15টার বেশি লিখতেও পারবে না, যে টাইম দেওয়া আছে। আনসার মাস্ট বি, অর্থাৎ যা কিছু হতে পারে, যা বলবে সেরকম আমাকে রেগুলেটর হতে হবে। 150টা বলে 150টার মধ্যে করতে হবে। এবার কম বেশি সে দু একটা হতে পারে, অসুবিধা নেই। 100টা বললে 115-20টা হতে পারে, 150টা বললে 160-70টা হতে পারে, বা 130-40ও হতে পারে 150 বললে। 150টা মানে 150টাই তো না, 150-র মধ্যে। তবে সেটাকে বেশি ক্রস না করে যাওয়াই ভালো, ক্রস করলে হয়তো 10-15টা হতে পারে, ওরা গুনে গুনে তোমার দেখবে না, কিন্তু একটা আইডিয়াতে বোঝা যাবে যে এটা বেশি হয়ে গেছে। আনসার মাস্ট বি লুসিড অ্যান্ড সিম্পল জাস্ট অ্যাকর্ডিং টু দ্য গিভেন পয়েন্টস কোশ্চেন, মানে একদম আনসার যেটা হবে সেটা হচ্ছে পয়েন্টে যা দেওয়া আছে সেই পয়েন্ট অনুযায়ী তোমাকে দিতে হবে, তার বেশি লিখবে না। কারণ একটা জিনিসও বলেছি যে ওদের প্রচুর কাজ থাকে, যারা টিচার চেক করে তাদেরও বিরক্ত লাগে, বেশি তারা করতে চায় না, সস্তায় পুষ্টিকর দিতে হবে। তো টোকিও অলিম্পিক নিয়ে যেটা হচ্ছে সেটা এখানে লিখে দেওয়া আছে, আমি আলোচনা করছি না, ঠিক আছে। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, টোকিও অলিম্পিক নিয়ে যেটা দিয়েছিল সেটা এখানে লেখা আছে। চলো বাংলাটা আমি বলে দিচ্ছি, যে টোকিওতে বিধ্বংসী ভূমিকম্প এখানে বিশেষ সংবাদদাতা কেন লিখেছি, তার কারণ হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল ইনফরমেশন। যখন ইন্টারন্যাশনাল ইনফরমেশন হয়, তখন সেই ক্ষেত্রে ধরো সবসময় আমাদের এখান মানে যে নিউজ পেপার ছাপছে, তো এদের মেম্বার ওখানে নাও থাকতে পারে, রিপোর্টার ওখানে নাও থাকতে পারে, ওদের ওখান থেকে হয়তো কন্ট্যাক্ট করেছে বিশেষভাবে, তাই বিশেষ সংবাদদাতা লেখা থাকে। নিজস্ব নিজস্ব সংবাদদাতা মানে হচ্ছে নিজেরাই কোনো পাঠিয়ে, রিপোর্টার পাঠিয়ে তথ্য সংগ্রহ করেছে, সেই ক্ষেত্রে বলে। তো টোকিও, এখানে দেখো টোকিও দিয়েছিল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আগে পয়েন্টটা আমি দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কোশ্চেনটা আগে দেখিয়ে দিই, যে রাইট এ রিপোর্ট অ্যাবাউট আর্থকোয়েক টোকিও, 100 থেকে 150 ওয়ার্ডস, প্লেস হচ্ছে টোকিও, আইএসটি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 10:28 AM, মানে ভারতীয় সময় হচ্ছে 10টা 28-এ হয়েছিল সকাল, 5 মে 2022, 5.5 ম্যাগনিটিউড ইন রিক্টার। মার্শালি স্কেল টোকিওতে হয়েছিল 3, গুমনাতে হয়েছে 5, এপি সেন্টার হচ্ছে ইবারকি প্রেফেকচার, নো নিউজ অফ ডেথ, বুলেট ট্রেন সাসপেন্ডেড। অর্থাৎ রিক্টার স্কেলে মান দিয়ে দিয়েছে 5.5। আর একটা যেটা হয় তীব্রতাটা, অর্থাৎ মার্শাল স্কেল, সেখানে মান টোকিওতে ছিল 3, গুনমাতে ছিল 5, মানে এটা জায়গার না। এপি সেন্টার কোথায় ছিল, ইবারকি, মানে যে জায়গা থেকে উৎপত্তি হয় যেটাকে বলা হচ্ছে এপি সেন্টার, তো হচ্ছে ইবারকি প্রেফেকচার, ওটাও জায়গার না। নো নিউজ অফ ডেথ, কোনো মৃত্যুর খবরাখবর পাওয়া যায়নি। বুলেট ট্রেন সাসপেন্ডেড, বুলেট ট্রেন কি করা হয়েছিল, বাতিল করা হয়েছে। এই যে পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপরে বেস করেই তোমাকে লিখতে হবে, যে টোকিওতে বিধ্বংসী ভূমিকম্প, বিশেষ সংবাদদাতা টোকিও 6 মে 2022। আর একটা জিনিস বলছি, এখানে বাংলায় লেখা আছে, মানে কিন্তু আমি কিন্তু আজকে বাংলাটা আলোচনা করছি না,
কারণ হচ্ছে এসআই এর ক্ষেত্রে বাংলাটা আর একটু বড় করে লিখতে হবে। 30 নম্বর বা 15 নম্বর করে যেটাই বলুক, তোমাকে আর একটু বড় করে লিখতে হবে। এই বাংলাটা যেটা সেটা ক্লাসিপে চলে যাবে, কিন্তু এসআই কিন্তু চলবে না, বা এসআই এরকম টপিক দেওয়ার সম্ভাবনা কম, ওটা একটু আরেকটু অন্য টাইপের দেবে। কিন্তু যেহেতু আমি এটাকে ইংলিশ করবো, তো বাংলা থেকে ইংলিশ করবো বলে বাংলা লেখা আছে। এই বাংলা যেদিনকে হবে সেদিনকে বলবো, একটু স্ট্র্যাটেজি আলাদা হবে। তাহলে দেখো যে টোকিওতে বিধ্বংসী ভূমিকম্প, বিশেষ সংবাদদাতা টোকিও জায়গার নাম দিয়েছি 6 মে। 6 মে কেন দিয়েছি? তার কারণ এখানে আছে, দেখো যে 5ই মে সকাল 10টা 28 হয়েছে। সেদিন আর পাবলিশ হবে না, পরের দিন পাবলিশ হবে, তাই 6 মে ডেট দিয়েছি। যে গতকাল ভারতীয় সময় সকাল 10টা 28 টোকিও শহরে রিক্টার স্কেলে 5.5 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প প্রবল ক্ষয়ক্ষতি ঘটালো, যদিও ভূতত্ত্ববিদ আগাম অনুমান করেছিল এবং যথাযথ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। এই কথাটা কোথাও বলেনি, কিন্তু এই কথাটা একটু নিজের লেখা, যে আজকাল যাই হয়ে যাক, আগাম কিন্তু আবহাওয়াবিদ, ভূতত্ত্ববিদ সবাই কিন্তু একটা অনুমান করে, মানে সমস্ত দেশেই প্রায়, বা উন্নত দেশ যেগুলো আছে সেগুলো কিন্তু অনুমান করে, বা এর পিছনে লোক কাজ করছে বিজ্ঞানীরা। তো সেই জন্য এটাই বলেছি যে যে যদিও ভূতত্ত্ববিদ আগাম অনুমান করেছিল এবং যথাযথ ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল। এবার সেকেন্ড প্যারাগ্রাফের ডিটেলসটা বলতে হবে, যে ভূমিকম্পের প্রধান কেন্দ্রবিন্দু ছিল ইবারকি প্রেফেকচারের দক্ষিণ অংশ এবং তার পার্শ্ববর্তী এলাকা। এবার যাবো ইবারকি প্রেফেকচার, শুধু পয়েন্টে বলা আছে, ঠিক আছে? তো এবার আমি একটু বাড়ানোর জন্য বা এই জিনিসগুলো লিখে, যে দক্ষিণ অংশ এবং পার্শ্ববর্তী এলাকা। মার্শালি স্কেলে মাত্রা ছিল টোকিওতে 3 এবং উন্মাদে ছিল 5। ভূতত্ত্ববিদ এবং অন্যান্য বিজ্ঞানীরা কয়েক দশক ধরেই জাপানকে মারাত্মক ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে সতর্ক করেছে। বিশেষ এর স্যার কথাগুলো একটু কেটে আসছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে এটাই বলে যে ভূমিকম্পের প্রধান কেন্দ্রবিন্দু ছিল ইবারকি প্রেফেকচার, এর দক্ষিণ অংশ এবং তার পার্শ্ববর্তী এলাকা। মার্শাল স্কেলের সর্বোচ্চ মাত্রা টোকিওতে ছিল 3, গুনমাদে ছিল 5। ভূতত্ত্ববিদ এবং অন্যান্য বিজ্ঞানীরা কয়েক দশক ধরেই জাপানকে মারাত্মক ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে সতর্ক করেছে, বিশেষত এর ভূতাত্ত্বিক গঠন, নগরায়ন এবং টেকটনিক পাতের চাপের কারণে। এই যেমন এই কারণটা ভূমিকম্পের ক্ষেত্রে এটা ইউনিভার্সাল, সব জায়গাতে যাই বলুক কারণ সে একই হবে, এইগুলোই লিখে দিতে হবে। মৃত্যুর কোনো খবরাখবর পাওয়া যায়নি, তবে বেশ কিছু ঘরবাড়ি, দোকান, গাছপালা উপড়ে গেছে এবং রেল লাইন ভাঙার কারণে বুলেট ট্রেন পরিষেবা বন্ধ আছে, যথাযথ তদন্ত চলছে। এবার আমাকে বুলেট ট্রেন সার্ভিস বাতিল বলেছে, তো এইগুলো তো নিশ্চয়ই হবে। বুলেট ট্রেনটা কেন বাতিল হবে? কারণ ঘরবাড়ি উপড়ে যেতে পারে, দোকানপাট উঠে যেতে পারে, রেল লাইন ভেঙে যাবে, তবেই হবে। তো হচ্ছে এইটুকু হচ্ছে তোমার উত্তর। তো এখানে ইংলিশটাও লিখে দেওয়া আছে, ঠিক আছে? তো অসুবিধা নেই, এটা দেখে নেবে। এটা একটা বললাম যে সমস্ত রাইটিং তুমি করাতে পারবো না লাইভে, সেই কারণের জন্য আজকে যেটা করাবো সেটা হচ্ছে অগ্নিকাণ্ডটা নিয়ে লাইভে তোমাদেরকে লিখে দেবো। এটা হচ্ছে ক্লার্কশিপের কোশ্চেন, এবং অবশ্যই পুলিশের জন্য এবার ভীষণ ইম্পর্ট্যান্ট রয়েছে, যে ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য গোডাউন অফ এ লোকাল ফ্যাক্টরি। একটা বিধ্বংসী আগুন অগ্নিকাণ্ডে ছড়িয়ে পড়েছিল লোকাল ফ্যাক্টরিতে, একটা স্থানীয় ফ্যাক্টরিতে, কারখানায়। রাইট এ রিপোর্ট ডেসক্রাইবিং দ্য স্যার ইনসিডেন্ট। এটা তো এর আগের বার এসেছিল হ্যাঁ, ক্লার্কশিপে। দ্য এবারে ফায়ার কি ক্যান বি ইম্পোর্ট মানে অ্যান্ড দ্য আসতে ড্যামেজ পারে কজ। আবার নাকি না? না, আসবে না, ঠিক আছে। এবার বা হয়তো বাংলাতে দিল, এটা ইংলিশে দিয়েছিল, ক্লার্কশিপে এবার হতে পারে যে বাংলাতে দিল। বা সে দিক বা না দিক, সব সময় তো আমাদের কমন পাওয়ার পিছনে নয়, একটা প্যাটার্ন, একটা ফরম্যাট, যে এইভাবে লিখতে হয়েছিল, এই কোশ্চেন মানে এই পয়েন্ট দিয়েছিল, তার মানে এইভাবে লিখতে হবে, বা পরের বার এই কোশ্চেন দেবে মানে এইভাবে তোমাকে লিখতে হবে। তো ওই যে কোয়া ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, সাধারণত এরকম দিয়ে দিলেও, কেউ যদি নর্মালি এমনি ফ্যাক্টরির নাম উল্লেখ করে তাহলে দিতে পারে, কিন্তু আমার মনে হয় যদি কিছু না বলে, কোথায় কি হয়েছে না হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে শুধু এরকম এক্স ওয়াই জেড বা ক এরকম ব্যবহার করাই ভালো। তা বলে আবার বারবার শুধু ক খ গ ঘ এরকম করে বলবে না, একটা মান খারাপ হয়ে যাবে। যে ক, আর যেটাই আমি একটা ইমাজিনারি নাম নিচ্ছি কাল্পনিক, সেই ক্ষেত্রে সেটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, যে কোয়া ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। তারপরে হচ্ছে নিজস্ব সংবাদতা, আরেকটু এদিকে চেপে, এই জায়গাটা একটু চেপে লিখতে হতো, যার কারণে স্পেস দিতে ভুলে গেছি। তারপরে জায়গার নাম হিসাবে আমি এখানে ক খ গ দিয়েছি। ওটাই বললাম, যদি তোমাকে বলা হয় যে কলকাতার বউবাজারে অগ্নিকাণ্ড হয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে কলকাতা এখানে অ্যাড্রেস দেবে, অসুবিধা নেই। বা নর্মালি যদি এখানে যদি কেউ কলকাতা হিসেবে লেখে তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। শুধু একটা জিনিস বলা থাকে, যে পার্সোনাল আইডেন্টিটি ডিসক্লোজ না করতে, মানে নিজের নাম বা নিজের কোনো এলাকার পার্টিকুলার সেটা না করা। কলকাতা আমাদের রাজধানী, সেটা দিলে কোনো অসুবিধা নেই। আর হচ্ছে 15ই অক্টোবর, মানে আজকে হিসেবেই বলছি, 15ই অক্টোবর 2025,
এবার দেখো যে তোমরা নিউজ পেপারে যে জিনিসটা দেখবে, এই ক খ গ জায়গার নাম বা 15 অক্টোবর সেটা কিন্তু নাও লেখা থাকে, অনেক জায়গায় থাকে না। থাকে না মানে কি, নিউজ পেপারে ফার্স্টে যেদিনকে পাবলিশ হচ্ছে সেদিনকেই তো ডেটটা দিয়ে দেওয়া থাকে, জায়গার নামটা হয়তো দেওয়া থাকে কিন্তু ডেটটা দেখবে থাকবে না। তো নিউজ পেপারে গোটা অতগুলো পেজ নিয়ে নিউজ পেপার হচ্ছে, ওটা তো প্রথমে ওখানেই ডেট দিয়ে দিল। সেই জন্য দেখবে অনেক জায়গাতে এমনি যে নিউজ পেপার আনন্দবাজার বা পড়বে সেখানে থাকবে না, কিন্তু আমাদের এখানে লিখতে হবে এই ডেটটা। তো হচ্ছে গতকাল রাত্রি 11টার সময় একটি বিধ্বংস অগ্নিকাণ্ডে ক ফ্যাক্টরি ধূলিসাৎ হয়ে গেল। দাহ্য পদার্থের পরিপূর্ণ ওই কারখানা এবং তার সংলগ্ন বাড়িগুলি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অগ্নিকাণ্ডে। তাহলে ফার্স্ট এখানে বলে দিলাম। সেকেন্ড যেটা হচ্ছে, আমাকে বিস্তারিত আলোচনা করতে হবে যে কিভাবে হয়েছিল। একটু গল্প সাজাতে হবে যে মধ্যরাত্রে যখন সমস্ত মানুষ গভীর নিদ্রামগ্ন, তখন কিছু মানুষ দেখে সেই বিল্ডিং থেকে একটি ধোঁয়ার কুণ্ডলী আসছে এবং সেটিকে অনুসরণ করে আগুন বেরিয়ে আসছে। তারপর আগুন সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। সমস্ত কর্মী হট্টগোল শুনে জেগে ওঠে। তারা কোনো রকম ভাবে পালাতে সক্ষম হয়, কিন্তু 5 জন শ্রমিক একটি জামা কাপড়ের গুদাম ঘরে আটকা পড়ে যায়। দমকল কর্মীরা তাদের উদ্ধার করে। অর্থাৎ কোশ্চেন এখানে লেখা আছে, দেখো যে রাইট এ রিপোর্ট ডেসক্রাইবিং দ্য ইনসিডেন্ট, যে ডেসক্রাইবিং দ্য ইনসিডেন্ট মানে ঘটনাটাকে বর্ণনা করো। এই ঘটনা বর্ণনা করার ব্যাপার কিন্তু এক একজনের এক এক রকম হতে পারে। ঠিক আছে, যে আমি যেরকমটা বলছি সেরকম নাও হতে পারে, কিন্তু সেটা যেন একটু মানে লজিক্যাল হয় এবং সহজ সরল ভাবে হয়। খুব বেশি ইতিহাস তো এখানে দেওয়া যাবে না। তারপর দেওয়া আছে দ্য ফায়ার ফাইটিং এফর্টস অ্যান্ড ড্যামেজ কজ। আর একটা ছিল যে কজ, ঠিক না, এটাই ড্যামেজ কজ, মানে এই কটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টে লিখতে হয়। তাহলে ঘটনাটা আমি এখানে বলে দিলাম যে গভীর মানুষ, কিছু মানুষ দেখে যে সেটাকে আসে, মানে অট্টগোল শুনে ঘটনাটা বললাম। এবার ফায়ার ফাইটার যারা ছিল সেটা বলতে হবে যে দমকল বাহিনী 6 ঘন্টা ধরে সংগ্রাম করে আগুনকে নিয়ন্ত্রণে আনে। তারা ফোম ব্যবহার করে আগুন নেভায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রাংশ থেকে অগ্নিকাণ্ড ছড়িয়েছে, তবে হতাহতের কোনো খবর নেই। দমকল কর্মীরা দমকল কর্মী অগ্নিকাণ্ডের আসল কারণ এবং ক্ষতির পরিধি তদন্ত করছে। এই জায়গাতে আমি ইংলিশটাও লিখে দিয়েছি, ঠিক আছে, এখানে ইংলিশটা পুরোটা লেখা আছে, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ইংলিশ বা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার করে নিচে দেখাচ্ছি। ঠিক আছে, নিচে লিখে তোমাদেরকে দেখাচ্ছি। যে ইংলিশ যেটা বললাম, যে ইংলিশে কি লিখেছি, এই বাংলায় লিখেছি ক ফ্যাক্টরি। ঠিক আছে, ইংলিশে তুমি এটাকে এবিসি লিখতে পারো, ঠিক আছে, বা এ ফ্যাক্টরি বা এবিসি বা এক্স লিখতে পারো। আচ্ছা স্যার, বলছি এখানে মুখ্যমন্ত্রী এসে ক্ষতিপূরণ দিয়েছে, এটা বলা যাবে নাকি? তো দেখো স্যার যে ক দু জায়গায় ফ্যাক্টরিতে কটা আমি কি দেওয়া যাবে? যদি বলি, তাহলে হচ্ছে কি যে ফায়ার ডিভাস্টেটিং ফায়ার অবশ্যই লিখতে পারো, বা একটা ভালো মানে স্ট্যান্ডার্ড একটা যেটা দেওয়া যায় সেটা হচ্ছে ফায়ার গার্ডস এবিসি ফ্যাক্টরি। গার্ডস মানে হচ্ছে গুলে ফেলা, এই সরি গুলে ফেলা বলছি, মানে হচ্ছে গিলে ফেলা, গ্রাস করা। তো হচ্ছে ফায়ার গার্ডস এবিসি ফ্যাক্টরি। ফার্স্ট যেগুলো হবে ওয়ার্ডের সেইগুলোকে হচ্ছে ক্যাপিটালে দিতে পারো একটা টাইপ, মানে ইয়ে, আর টাইটেল অবশ্যই আন্ডারলাইন করে দেবে। বাই স্টাফ রিপোর্টার মোটামুটি এইরকম জায়গাতে একটা হাইফেন দিয়ে বাই স্টাফ রিপোর্টার এই কথাটা লিখবে। এই বাই স্টাফ রিপোর্টার কথার মানে কি, যে হচ্ছে এই ঘটনাটা যে নিউজ পেপারে পাবলিশ হচ্ছে তার একজন স্টাফ বা রিপোর্টার সে লিখছে, বা এখানে তুমি নিজে লিখছো, তাই বাই স্টাফ রিপোর্টার লিখতে পারো, বা বাই এখানে এক্স দিতে পারো, তোমার নাম যেহেতু দেওয়া মানা সেই কারণে বাই এক্স এই কথাটাও লিখতে পারো। আর জায়গার নামে যে বললাম যদি দেওয়া থাকে, ঠিক আছে, যে কোনো কলকাতায় হয়েছে বা অমুক জায়গায়, তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গার নাম দেবে, বা হচ্ছে আমি এখানে এক্স ওয়াই জেড অ্যাড্রেস দিলাম। তারপর হচ্ছে ডেট আজকে যদি লিখি তাহলে হচ্ছে অক্টোবর 15, 2025। দিয়ে শুরু করো যে গতকাল রাত্রে 11টার সময় একটি বিধ্বংস অগ্নিকাণ্ডে ক ফ্যাক্টরি ধূলিসাৎ হয়ে গেল। কি করবো, যে একটি বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঠিক আছে, একটি বিধ্বংসী অগ্নিকাণ্ড ধ্বংস করে দিয়েছে, মানে এটাকে অ্যাক্টিভ সেন্সেই লিখছি, যে একটি বিধ্বংসী ভূমিকম্প, এই সরি অগ্নিকাণ্ড, মানে যে ডিভাস্টেটিং ফায়ার অ্যাক্সিডেন্ট। সাবজেক্ট কোনটা, একটি বিধ্বংসী
অগ্নিকাণ্ড বা অগ্নি দুর্ঘটনা। তাহলে এ ডিভাস্টেটিং ফায়ার অ্যাক্সিডেন্ট, ধ্বংস করে দিয়েছে, জাস্ট সিম্পল পাস্টে লিখবো যে হচ্ছে ডেস্ট্রয়েড। ডেস্ট্রয়েড কি ধ্বংস করে দিয়েছে? এবিসি ফ্যাক্টরি বা ক ফ্যাক্টরি, মানে যে এবিসি ফ্যাক্টরি, এবিসি ফ্যাক্টরি। কবে? গতকাল রাত্রে 11টা নাগাদ। তাহলে যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে অ্যাট 11 PM। ফার্স্ট লাইন হলো। সেকেন্ড লাইন কি আছে? দাহ্য পদার্থের পরিপূর্ণ ওই কারখানা এবং তার সংলগ্ন বাড়িগুলি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দাহ্য পদার্থে পরিপূর্ণ, তার মানে লিখতে পারি যে ফ্যাক্টরি যেটা দাহ্য পদার্থে পরিপূর্ণ ছিল। ইংলিশে কি করব? যে ফ্যাক্টরি, কারখানাটা যেটা দাহ্য পদার্থে পরিপূর্ণ ছিল, মানে হচ্ছে দ্য ফ্যাক্টরি যেটি, হুইচ ওয়াজ পরিপূর্ণ ছিল, মানে হুইচ ওয়াজ ফুল, ফুল অফ দাহ্য পদার্থকে কি বলা হয়? কম্বাস্টেবল। COMBUSTILE, কম্বাস্টেবল মেটেরিয়ালস। তাহলে কি দাঁড়ালো? যে ফ্যাক্টরি যেটা ছিল পরিপূর্ণ দাহ্য পদার্থে, অ্যান্ড ইটস এবং এর সংলগ্ন, মানে হচ্ছে অ্যাডজাসেন্ট, অ্যান্ড ইটস অ্যাডজাসেন্ট বিল্ডিংস চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে দেখো যে হয়েছে, খেয়েছে, মানে এই যে যে ব্যাপারটা হয়েছে, হয়েছে নিজে নিজে তো হয়নি। দাহ্য পদার্থে পরিপূর্ণ কারখানা এবং তার সংলগ্ন বাড়িগুলি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অগ্নিকাণ্ডে। অগ্নিকাণ্ডের তার মানে হচ্ছে কি বাই, মানে বাই ফায়ার অ্যাক্সিডেন্ট, সেই অগ্নিকাণ্ড দ্বারা। তাই হচ্ছে কিন্তু এটা কিন্তু প্যাসিভ ভয়েসে লিখছি যে দ্য ফ্যাক্টরি হুইচ ওয়াজ ফুল অফ কম্বাস্টেবল মেটেরিয়ালস অ্যান্ড ইটস অ্যাডজেসেন্ট বিল্ডিংস। তাহলে কি করব? ওয়ার অলসো সিভিয়ার, চরমভাবে, ওয়ার অলসো সিভিয়ারলি ড্যামেজড। কি হলো? পাস্টের প্যাসিভ ভয়েস, যে ওয়ার অলসো সিভিয়ারলি ড্যামেজড বাই দ্য। এই অ্যাক্টিভ আর প্যাসিভের সেন্স যারা বুঝতে পারো না, দেখো আগেরটাতে কি হয়েছিল। যদি এরকম লিখতাম আমি যে এবিসি ফ্যাক্টরি ওয়াজ ডেস্ট্রয়েড, মানে এবিসি ফ্যাক্টরিটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছিল আগুনের দ্বারা, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে লিখতে হতো যে এবিসি ফ্যাক্টরি ওয়াজ ডেস্ট্রয়েড বাই এ ডিভাস্টেটিং ফায়ার। আর আমি এটাকে অ্যাক্টিভ সেন্সে লিখেছি যে বিধ্বংসী অগ্নিকাণ্ডটা ফ্যাক্টরিকে ধ্বংস করে দিয়েছে। সেই জন্য এ ডিভাস্টেটিং ফায়ার অ্যাক্সিডেন্ট ডেস্ট্রয়েড এবিসি ফ্যাক্টরি ইয়েস্টারডে অ্যাট 11 PM। এটাকেও তুমি অ্যাক্টিভে লিখতে পারতে। এটাকে অ্যাক্টিভে লিখলে কি বলতাম? ওটাই, যে দ্য ফায়ার ক্ষতিগ্রস্ত, মানে এইটা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে, এরকম হয় না, সেই কারণে জন্য একটু সেই জন্য প্যাসিভ ভয়েসে লেখাটাই ভালো। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, সেকেন্ড প্যারাগ্রাফ, যে মধ্যরাত্রে যখন সমস্ত মানুষ গভীর নিদ্রামগ্ন। তাহলে যে অ্যাট মিড নাইট, মধ্যরাত্রে, অ্যাট মিড নাইট, মধ্যরাত্রে যখন সমস্ত মানুষ, মানে যখন সমস্ত মানুষ ছিল নিদ্রামগ্ন। হোয়েন পিপল ওয়ার ইন সাউন্ড স্লিপ, গভীর নিদ্রামগ্ন, সেটাকে বলা হচ্ছে সাউন্ড স্লিপ। এবার যদি এইগুলো না মনে পড়ে তাহলে কি করবে? অ্যাট মিড নাইট হোয়েন পিপুল ওয়ার স্লিপিং, তাই বলবে। তখন মানে কমা কিছু মানুষ দেখে, সাম পিপুল নোটিসড, লক্ষ্য করেছিল। বলতে পারো, বলা যায় সাম পিপুল নোটিসড। কি দেখেছিল? যে বিল্ডিং থেকে একটি ধোঁয়ার কুণ্ডলী আসছে। তার মানে যে নোটিসড করেছিল একটা ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসা, এরকম ভাবে লিখছি। তাহলে নোটিসড এ স্মোক কামিং আউট
কামিং আউট অফ দ্য বিল্ডিং, অ্যান্ড এবং একটা সেটিকে অনুসরণ করে আগুন বেরিয়ে আসছে, তার মানে অ্যান্ড